এনকে টিভি বাংলার আলাপচারিতা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি সায়ন। আমাদের আজকের এপিসোডে রয়েছেন একজন শিল্পী, একজন সঙ্গীত শিল্পী। দীর্ঘদিন ধরে বরাক উপত্যকার গান বাজনায় তিনি এক সুপরিচিত নাম, এবং এই সুপরিচিত হওয়ার পেছনে মূলত রয়েছে তার গণসঙ্গীত। শিল্পী বিধায়ক ভট্টাচার্য, আমরা বিধায়কদাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। নমস্কার। সুধাকণ্ঠ ভূপেন হাজরিকার জন্মশতবর্ষ, যিনি রীতিমতো গণসঙ্গীতের একটা ফ্ল্যাগ বিয়ারার ছিলেন, এবং আরো একজন সলিল চৌধুরী, গ্রেট কম্পোজার, তিনিও ছিলেন গণসঙ্গীতের একজন ফ্ল্যাগ বিয়ারার। এই দুজনের যখন জন্মশতবর্ষ হুই হুই করে উদযাপনের চলছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে গণসঙ্গীতকে তুমি আজকের সময় কোথায় দেখছো? গণসঙ্গীতটা আমার কাছে ঋত্বিক ঘটকের একটি বিখ্যাত ছবির ডায়লগ ছিল, ভাবো ভাবো ভাবা প্র্যাকটিস করো। আমার মনে হয় ঠিক গণসঙ্গীতের প্রয়োজনীয়তাটা ঠিক ওখানে। গণসঙ্গীত ভাবতে শেখায় বলেই আজকে গণসঙ্গীতকে আশ্রয় করে আমরা আজকের সময়ের কম্পোজার, লিরিসিস্ট, সিঙ্গার হিসেবে যাদেরকে আমরা মাথায় করে রাখি, সেই কবির সুমন, নচিকেতা, পরবর্তীকালে আমরা রূপঙ্করকে পেয়েছি। ইনফ্যাক্ট তুমি যদি খুব ভালো করে দেখো, সমসাময়িক, বিশেষত বাংলা গানের কথা বলবো, সমসাময়িক গানে কিছু কথা, কিছু ভাবনাকে বের করার যে ধারাটা, আমার তো মনে হয় তার ধাত্রী গণসঙ্গীত। আমি গণসঙ্গীতকে ঠিক এইভাবে দেখি। কাজেই ওইভাবে যদি বলি, তাহলে গণসঙ্গীতের প্রয়োজনীয়তা বা তার কি বলবো, তার গুরুত্বটা মানে এক ফোঁটাও কমেনি। যেটা হয়েছে সেটা হলো গণসঙ্গীত নামটা নিয়ে মঞ্চে দাঁড়ানো, সেটা অনেকটা কমে গেছে। মানে ধরো আজকের দিনে আমি শিলচরের কথা যদি বলি, তাহলে মূলত দিশারি এখনো গণসঙ্গীতই করে যাচ্ছে। দিশারি ছাড়া যে সমস্ত সংগঠন তখন গণসঙ্গীত করতেন, তাদের সবাই কিন্তু সেইভাবে গণসঙ্গীত আজকে আর করে উঠতে পারছেন না, বিভিন্ন কারণে হয়তো বা। আচ্ছা বিধায়কদা, আপনি যেহেতু দীর্ঘদিন গণসঙ্গীত চর্চা করেছেন, আমার একটা প্রশ্ন থাকে, গণসঙ্গীত কি কোনো কোনো রাজনৈতিক বিশ্বাসের প্রতিফলন ঘটায়? ঘটায় তো, কারণ আমি বা আমরা অনেকেই এটা জানি যে একটা সভ্যতার, শুধু সাংস্কৃতিক সভ্যতার কথা বলছি না আমি, একটা সমাজের তার যে চরিত্র, সেটাকে জানার জন্য, কারণ আমি সামাজিক জীব হিসেবে আমার এই সমাজের চরিত্রের সাথে আমাকে মিশে থাকতেই হবে। এবারে সামাজিক চরিত্রের সাথে রাজনীতি অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবারে আমরা কেউ যদি সামাজিক জীব হিসেবে, আমরা যদি কেউ, মানে এটা বলে না যে মানুষ সোশ্যাল অ্যানিমাল, তো আমরা যদি সামাজিক জীব হই, তাহলে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু রাজনীতি আর সমাজ একটা আরেকটার সাথে জড়িয়ে আছে, কাজে রাজনীতি ছাড়া তো মানে কোনো বক্তব্যকে তুলে ধরা বা ওই সমাজ ভাবনাটা তো তোমার গড়ে উঠবেই না। এবারে গণসঙ্গীতে যেটা হয়, যেহেতু সমাজ ভাবনাকে কেন্দ্র করে, সমাজকে নিয়ে ভাবনার জায়গাটা তৈরি করে, কাজে তার একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকাটাই স্বাভাবিক। ওটা না থাকলে গণসঙ্গীতকে দাঁড় করানো যায় না। তবে হ্যাঁ, সেখানে আমি যে শিক্ষায়, মানে গণসঙ্গীত সম্পর্কে আমার যে শিক্ষা, তার আতুরঘর তো দিশারি। তো দিশারি থেকে আমি যে শিক্ষাটা, দিশারির নামের সঙ্গে একটা স্লোগান সবসময় আমরা ব্যবহার করেছি, ট্যাগ, সেটা হলো প্রগতিশীল লেখক শিল্পী কলাকুশলী সমিতি। আচ্ছা, এই প্রগতিশীলতাটাই আমার কাছে গণসঙ্গীতের রাজনীতি, মানে গণসঙ্গীতের রাজনৈতিক ভিত্তি। আমরা যখন ভূপেন হাজরিকার গান শুনি, যেমন মানুষ মানুষের জন্য, আমায় একটি সাদা মানুষ দাও, আমায় একটি কালা মানুষ দাও, যার রক্ত সাদা, এই গানগুলো মানুষের মনে দীর্ঘদিন প্রভাব ফেলেছে, এবং এখন পর্যন্ত সেই গানগুলির প্রাসঙ্গিকতা হারায়নি, একদমই হারায়নি। ঠিক সেভাবেই সলিল চৌধুরীর বেশ কিছু সৃষ্টি রয়েছে, বেশ কিছু সুর রয়েছে, যেগুলো শহুরে বাঙালি হোক, গ্রামীণ বাঙালি হোক, প্রত্যেকের আত্মাকে স্পর্শ করতে পেরেছে। এই সময় দাঁড়িয়ে, বর্তমান সময়ে, তারপর কবির সুমন, নচিকেতার কথা বললেন আপনি, কেন গণসঙ্গীত উঠে আসছে না, বা
অনেকে হয়তো লিখছেন, আমরা আমাদের কাছ পর্যন্ত পৌঁছাচ্ছে না, মানে জনপ্রিয়তায় কোথায় যেন হ্যাঁ। একটা ভাটার টান পড়েছে। সেটা কি কোনো রাজনৈতিক কারণ? হ্যাঁ, এটা আমারও মনে হয় সায়ন। কারণ আমি ধরো পন্থার কথাটা মানে বাম বা ডানপন্থার হ্যাঁ। কথা আলাদাভাবে ওভাবে বলছি না মানে আমি মনেও করছি না। যেটা আমার মনে হচ্ছে যে মূলত প্রতিবাদের রাজনীতিটা অনেকটা স্তীমিত হয়েছে। তুমি খেয়াল করলে দেখবে কিন্তু বিধায়ক দা, আমি একটা মানে বিষয়ে তোমার সঙ্গে আলোচনা করতে চাইবো এই আলাপচারিতায়, যে এই যে যার ছবি রয়েছে হুম, রবীন্দ্রনাথ ঠাকুর, তিনিও কিন্তু তার মধ্যেও একটা প্রতিবাদী সত্তা হ্যাঁ ছিল। ভীষণভাবে ছিল। তো আজকে কোথাও যেন বাঙালির সত্তাটা নড়বড়ে হয়ে গেছে মনে হয় কি? মনে হয় মানে আমি এক তুমি এটা বলে না আমি তুমি যে পরিচয়টা আমার করিয়েছো শিল্পী হিসেবে, আমি ঠিক শিল্পী থেকেও মানে এই সমাজের একজন আহ, নাগরিক হিসেবে আমার কিছু ভাবনা আছে। দু একটা কথা বলছি এই প্রসঙ্গে। যেটা হয়েছে আমার মনে হয় যে বাঙালির বৌদ্ধিক জায়গাটা নিয়ে বাঙালির মানে পরিচয়টার বাঙালির পরিচয় আমরা যেভাবে দেখবো তাতে বৌদ্ধিক জায়গাটার প্রাধান্য সবচাইতে বেশি ছিল, আমরা সবসময় দেখেছি। কিন্তু পেশাগত জায়গাতে মানে আমি যদি পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডের কথা বলি, ধীরে ধীরে বাঙালি পেশাগত জায়গাতে, বাঙালি আর্মিতে পাওয়া যায় না, বাঙালি ব্যবসাতে পাওয়া যায় না, এই এই ন্যারেটিভস গুলো বাঙালিকে খুব তাড়া করেছে বলে আমার মনে হয়। ফলত গত ধরো 40 বা 50 বছর ধরে ধীরে 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 বাঙালি নিজেকে তার যে বাঙালি পরিচয়ের যে কাঠামোটা তার থেকে বের করতে চেয়েছে, যার ফলে আজকে আমরা অন্য অন্য জায়গাতে বাঙালিকে আমরা প্রতিষ্ঠিত হতে দেখছি, যেখানে হয়তো আগে দেখা যেত খুব কম, সেটা বাড়ছে। পাশাপাশি যেটা হচ্ছে বাঙালির সেই বৌদ্ধিক জায়গাটা থেকে সেটার গুরুত্বটা যেন সামগ্রিকভাবে খানিকটা কমেছে বলে আমার মনে হয়। এটা একটা প্রধান কারণ। দ্বিতীয়ত প্রতিবাদের রাজনীতি, যেটা যেটা বলছিলাম তোমাকে আমি, প্রতিবাদটা খুব বেশি আত্মনির্ভর, মানে আমার ব্যক্তি স্বার্থের সাথে জড়িত প্রতিবাদ কোথাও সংঘাতে আসছে কিনা সেই জায়গাটা খুব বেশি ভাবে তৈরি হচ্ছে। এটা শুধু বাঙালিকে নিয়ে নয়, আমার মনে হচ্ছে গোটা দেশেই গোটা সমাজেই হচ্ছে। হ্যাঁ, হতে পারে যে তার ফল আউট এই গণসংগীতটাকে সেইভাবে কাছে নেওয়া বা সেইভাবে গণসংগীত নিয়ে কাজ করার জায়গাটা প্রকাশ্যে, সেটা হয়তো এর জন্য কমেছে। এটা সামাজিক একটা সোশ্যাল ফেনোমেনার পার্ট বলে আমার মনে হচ্ছে। একাকিত্ব কি মানে ওই গণ ব্যাপারের পরিপন্থী? দেখো, একা থাকাটা মানুষ সবসময় চেয়েছে, কারণ একাতেই সৃষ্টি হয়। মানুষ যখনই আমরা দেখেছি যারা পৃথিবীতে যত বড় বড় সৃষ্টি, সবকিছুর পেছনে একাকিত্বের একটা বিশাল ভূমিকা আছে। কিন্তু সেই একাকিত্বর সঙ্গে যদি সৃষ্টি, ভাবনা, সৃষ্টির খিদে, এই ব্যাপারগুলো যদি জড়িয়ে থাকে তাহলে সেটা মানে তোমার কি বলবো মানে সমবেত হওয়ার ক্ষেত্রে বাধা হওয়ার কথা নয়। আমাদের এই যে মোবাইল কেন্দ্রিক একা থাকাটা, সেটা কিন্তু সবকিছু থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য এই প্রবণতাটা সত্যি আমাদের শুধু গণসংগীত বলে নয়, মানে এখন মানে যে গান করছে সে হয়তো গান করতে ভালোবাসে, সে একা একটা গিটার নিয়ে বা একটা হারমোনিয়াম নিয়ে গানটাকে রেকর্ড করে অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারছে। কিন্তু যখনই তাকে গণসংগীতে করতে হবে বা 10 জন মিলে কিছু করতে হবে, তখন তাকে বসতে হবে, সময় দিতে হবে। এই জায়গাটাও একটা কিন্তু বাধার সৃষ্টি করেছে। এবং এটা নিয়ে এবং কালেকটিভ আর্ট ফর্ম শুধু গণসংগীত বলে নয়, থিয়েটারে বাধার সৃষ্টি হচ্ছে। এমনকি পাড়ার গ্রুপ আছে, পাড়ার পুজোতে সবকিছুতে তার প্রভাব হচ্ছে। এটা নিয়ে সত্যি আমাদের খুব সিরিয়াসলি এখনই কাজ করা দরকার। আমি কালকেই কোনো একটা ইন্টারভিউতে সোশ্যাল মিডিয়াতেই খুব বিখ্যাত একজন মানুষের একটা ইন্টারভিউতে একজন ডাক্তার, মানে মনস্তাত্ত্বিক ডাক্তার, তো উনি এই কথাটা বলছিলেন যে যে সমস্ত বাচ্চারা তাদের মোবাইল স্ক্রিন টাইম বেশি, তাদের কনসেন্ট্রেশনে সমস্যা হয় এবং তারা মনে রাখা স্মৃতিশক্তিতে সমস্যা হয়, তারা খুব শর্ট মেমোরিতে অভ্যস্ত হয়ে যায় ইত্যাদি ইত্যাদি। কাজে এটা সত্যি, এটা যারা ভাববার তারা তো ভাবছেন, বলছেন আমাদেরকে, এটাকে প্রয়োগ করার সময় এসে গেছে। আমাদের সত্যি এটা নিয়ে খুব সিরিয়াসলি কাজ করার দরকার। তোমার সঙ্গীত শিক্ষা কিভাবে, বা তোমার যে সঙ্গীতের জার্নি, এটা যদি একেবারে সংক্ষেপে একটু বলো। হ্যাঁ, সংক্ষেপে বললে আসলে সঙ্গীত শিক্ষা বলতে আমার বাড়িতে আমার যতটুকু মনে পড়ছে, সম্ভবত আমি প্রথম স্টেজে গান গেয়েছি, আমার গানটা মনে আছে এখনো, হে সখা মম হৃদয় রহ। সেটা যখন গিয়েছি আমার বয়স মানে আমি তখনও
ক্লাস 5-এর নিচে, মানে 6-7 বছর বয়স, সেটা আমার প্রথম মঞ্চে গান গাওয়া। এবং তার কারণটা হলো, আমার বাবা একজন মাল্টি ট্যালেন্টেড, মানে আজকের ভাষায় বললে মাল্টি ট্যালেন্টেড মিউজিশিয়ান ছিলেন। বাবা বাংলাদেশের গ্রামে ওনার ছোটবেলা কেটেছে, একটু বড় হওয়ার পরে এদেশে আসা। তো তারপর থেকে বাবাকে আমরা দেখেছি, বাবা কোনোদিন শেখেননি বাঁশি বাজানো, অসম্ভব ভালো বাঁশি বাজাতে পারতেন। বাবা কোনোদিন শেখেননি ভায়োলিন। ভায়োলিন শিখেছেন বাবা প্রায় 70 বছর বয়সে। বাবা! এবং সেটাও মানে কেউ ওনাকে এই 70 বছর বয়সে ভায়োলিন শিখেছেন? শিখেছেন সেটাও নিজে নিজে, কিন্তু মানে তখন তো ইউটিউব ছিল না। বুঝতে পারছি, হ্যাঁ। তো কাঠিয়া বাবার আশ্রমের একজন সন্ন্যাসী ওনাকে এই ভায়োলিনটি দান করেছিলেন, এবং সেটা পেয়ে বাবা শিখতে শুরু করেছেন। তখন বাবার 70-এর উপরে হবে বয়স। বাবাকে আমরা এসরাজ বাজাতে দেখেছি। আচ্ছা। বাবার এসরাজ ছিল, এবং এই এসরাজটির পেছনে একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন আছে। ইনফরমেশন মানে, তুমি জানো অমিতাভ চৌধুরী বিখ্যাত সাংবাদিক এবং রবীন্দ্র বিশেষজ্ঞ। অমিতাভ চৌধুরী আর অমিতাভ চৌধুরীর বাবা আর আমার বাবা একই চা বাগানে কাজ করতেন, বটথল। এবং বাবা দাদামশাই বলতেন অমিতাভ চৌধুরীর বাবাকে, তো উনি বাবাকে এসরাজটি দিয়েছিলেন, এবং সেই এসরাজ বাবাকে সারা জীবন বাজাতে দেখেছি। নিজে অসম্ভব ভালো কীর্তন গাইতেন। বাবাকে অঝোর ধারায়, মানে সারাদিন অফিস করে এসে সন্ধ্যেবেলা কীর্তন হলেই বাবাকে যেতে হবে। কীর্তনে গিয়ে অঝোর ধারায় কীর্তন করছেন আর অঝোর ধারায় কাঁদছেন, বাবাকে দেখেছি আমরা। গানটা ওইভাবে এসছে আসলে, ঠিক প্রথাগত ভাবে আসেনি। অনেকটা স্কুলের শেষের দিকে শ্রদ্ধেয় ভোলানাথ কর, এখন নেই, উনি প্রয়াত, তার কাছে আমার প্রথম প্রথাগত শিক্ষা শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষা। তারই পাশাপাশি ডাক্তার স্বপন দাস ছিলেন আমাদের ওখানে, এখনো উনি বয়স হয়েছে এখন। ডাক্তার স্বপন দাস লাবক হাসপাতালে উনি ডাক্তার ছিলেন। উনি কোনো একটি অনুষ্ঠানে আমার গান শুনে আমাকে ডেকেছিলেন ওনার বাড়িতে। তার কাছে আমার প্রথম রবীন্দ্রসঙ্গীত শেখা। তারপরে যেটা হয়, জীবন যুদ্ধে তোমার গানটা অনেক পেছনে চলে গেছিল। চাকরি পাওয়ার ঠিক আগে, আমার গ্র্যাজুয়েশনটার সময়টাতে, তখন শিলচর দূরদর্শন সবে শুরু হয়েছে। আমরা অনুষ্ঠান করলাম। আমার বর্তমান গুরু এবং আমার জীবনের সবচেয়েতে কি বলবো, মানে গান বাজনাতে সবচেয়েতে অবদান যে শিক্ষকের, শ্রদ্ধেয় তাপস শঙ্কর দেব, তিনি আমার অনুষ্ঠানটি শুনে আমার দাদাকে বলেছিলেন। সেই দাদা তখন আমাকে এক প্রকার জোর করে, কারণ তখন আমি চাকরির জন্য মরিয়া, মানে শুধু ইন্টারভিউ দিচ্ছি, পড়াশোনা করছি, সেই সময় দাদা জোর করে নিয়ে আমাকে তাপস শঙ্কর স্যারের কাছে ভর্তি করালো। এই গিয়ে আমার গানের শিক্ষাটা আসলে একটা স্ট্রাকচার পেলো আর কি প্রথম। তারপরে তো গান বাজানটা চলেছে। 98 সালে আমি টিভিএস সারাগামা তখন ছিল, ওটাতে আমি অডিশনে কোয়ালিফাইও করি। আমার দুর্ভাগ্যের বিষয়, তখন ওটা অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছিল, মানে যে প্রোডাকশন হাউসে ছিল তারা বন্ধ করে দিয়েছিল, প্রায় বছর খানেকের ওপরে বন্ধ ছিল। তারপরে আবার নতুন করে যখন শুরু হলো, আবার অডিশনে ডাকলো, তখন আমার ব্যক্তিগত কিছু অসুবিধার কারণে আর যাওয়া হয়নি, তো সেটা হলো না। তারপরে গান বাজনাটা সেই পেছনে থেকে গেল আর কি। সেইভাবে আর, মানে যেটাকে আমি একসময় আমার পেশা হবে ভেবেছিলাম, সেটা ভালোবাসা হয়ে থেকে গেল। আচ্ছা, তো গানের কোন ধরনের গান আপনি গাইতে ভালোবাসেন, আপনি পরিবেশন করতে ভালোবাসেন? গণসঙ্গীতের কথা বা দিশারির ওই সময়টার কথা যদি ছেড়ে দিই, হ্যাঁ, আপনার ব্যক্তিগত পছন্দের জায়গা কোনটা? ব্যক্তিগত পছন্দটা না, সায়ন, আমি মানে এখানে আবার কবির সুমন আসছেন। কবির সুমন আসলে মানে আমাদের জেনারেশনের মাথায় চেপে বসে আছেন, তো এখানে আবার কবির সুমন আসছেন। কবির সুমনের একটা ইন্টারভিউতে শুনেছিলাম যে উনি মানে ছোটবেলা থেকে যত গান শোনার সুযোগ হয়েছে, একটি গানও উনি মানে ছাড়েননি। তো আমার, এবং উনি এটা বলেছেন যে রবীন্দ্রনাথ অবশ্যই আমার সমস্ত গানের মানে ভিত্তি, কিন্তু আমি সবকটা গান, মানে সব ধরনের গানকে আমার শোনার বেলায় আমার মনে হয় সব জনেরই একই রকম ভালো লাগার। আমার ঠিক মানে এই পরিণত বয়সে এসে একটা সময় ছিল যে আমি নজরুলগীতিকেই মনে করতাম যে আমার সবচেয়ে প্রিয় গান। তার আগে গণসঙ্গীত দিয়ে শুরু হয়েছিল। আমি ভূপেন হাজারিকা, যেটা বলছিলাম তোমাকে, যে ভূপেন হাজারিকা গানের সাথে পরিচয় আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, সেই সময় প্রতিধ্বনি শুনি গানগুলো গেয়েছি আমরা।
প্রয়াত সুব্রত মজুমদার আমাদের বাগানে ছিলেন, এবং আমি গণশিল্পী যাকে বলে, আমি প্রথম আমার সচক্ষে দেখা গণশিল্পী সুব্রত মজুমদার, তার হাতেই আমার হাতে খড়ি গণসঙ্গীতের এই পথে। তো বিভিন্ন সময়ে আমার বিভিন্ন গানকে আমার খুব আপন মনে হয়েছে। এখন এসে এত বছরের জার্নিতে আমার এক একটা মুহূর্তে এক একটা গানকে মনে হয় যেন এটাই শেষ, এটা মনে হয়। আমি কিছুদিন আগে কবির সুমনের একটা শ্যামা সঙ্গীত শুনছিলাম, শুনে মনে হয়েছে যে মানে এইভাবেও সৃষ্টি হয়, এইভাবেও মাকে, শ্যামা মা আমার মা, এই দুটোকে একসাথে রিলেট করে আবার সেই মাই আমার কন্যা সন্তান, এই এই ভাবনাগুলো তো আমাকে ততটাই নাড়া দেয়। তাই রবীন্দ্রনাথ আমার কিছু গানে শেষ কথা, ঠিক তেমনি আমার কবির সুমনও কিছু গানে কিন্তু শেষ কথা। বুঝতে পারছি। আমার আমার গানের ভালো লাগার জায়গাটা ঠিক ওইভাবে মানে হয়তো কোনো অচেনা কোনো একজন সুরকার গীতিকারের লেখা পেলেন, এটাও হয়তো মনে হবে যে এটা আমার গান। একদম একদম। সেদিনই জুবিন গার্গের কথায় তো নিশ্চয়ই আমি বলবো, আমার কিছু কথা বলতে খুব ইচ্ছে করছে। জুবিন গার্গের গাওয়া একটি গান, গানটি অ্যাকচুয়ালি শ্যামল মিত্র এবং জয়ন্ত হাজারিকা ডুয়েট গিয়েছিলেন। জুবিন গার্গের গলায় এই গানটি গোয়ালপুরিয়া লোকসঙ্গীত একটি। ওফ, আমি মানে শুনে না, আমি 3-4 দিন ধরে এই গানটাই মাথায় খুব ঘুরছে আমার। তো এইভাবে হয় আর আমার ঠিক ওরকম স্পেসিফিক কিছু নয় যে শুধুমাত্র এই কারণ। এই কথাগুলো শুনতে শুনতে আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে খুব ইচ্ছে হচ্ছে যে রবীন্দ্রনাথকে কিভাবে দেখেন, মানে তার গানকে? যেমন অনেকেই আছেন সাবেকি সেই রবীন্দ্র গানকেই মনে করেন যে সেটাই রবীন্দ্র গান, তার সঙ্গে কোনো আধুনিক যন্ত্র এগুলো বা প্রয়োগের ক্ষেত্রে কোনো কিছু ব্যবহারেই তাদের একেবারে তারা গড়রাজি থাকেন, এটাও খুব স্বাভাবিক। আপনি কি দৃষ্টিকোণে দেখেন? দেখো, এটা তো আমার কথা, মানে কোনো এক্সপেরিমেন্ট রবীন্দ্র গানের সঙ্গে আপনি পছন্দ করেন? অবশ্যই পছন্দ করি, কারণ এটা আমার কথা নয়, এটা মানে আমাদের এখানে যারা রবীন্দ্রনাথকে নিয়ে অসীম পাণ্ডিত্য যাদের আছে, এদেরকে সহ আমরা সর্বভারতীয় পর্যায়ে বা বৃহত্তর বাংলার ক্ষেত্রে যাদের কাছে রবীন্দ্রনাথকে, যাদের কথা শুনে রবীন্দ্রনাথকে জেনেছি, যেটুকু রবীন্দ্রনাথকে পড়েছি, তাতে এটা নিয়ে তো কোনো দ্বিমত থাকার কোনো কারণ নেই যে রবীন্দ্রনাথের মতো মানে আধুনিকতম স্রষ্টা সম্ভবত এখনো বাঙালি পায়নি। এবারে এমন একজন আধুনিক মানুষ, তিনি 150 বছর আগে যে গানটাকে যেভাবে কম্পোজ করেছিলেন, তার যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট ভেবেছিলেন, 150 বছর পরেও তার কম্পোজিশন, তার স্ট্রাকচার, তার টেক্সচার উনি একই চাইবেন, এটা আমি ভাবতে পারি না। এবং আমার বিশ্বাস আজকে 2025-এ রবীন্দ্রনাথ যদি জীবিত থাকতেন, তাহলে তিনিও চাইতেন যে তার গানের মিউজিক অ্যারেঞ্জমেন্টে ট্রিটমেন্টটা ভেরিয়েশন হোক। কারণ তুমি খেয়াল করে দেখবে সায়ন, যেমন তুমি আমার গানের টেস্টের কথা বলছিলে, তো মানে আমার গানের ভালো লাগার কথা, গজল আমার অসম্ভব প্রিয় একটি জনর। আচ্ছা, এবারে গজল যারা গান করেন তারা শাস্ত্রীয় সঙ্গীতে অগাধ পাণ্ডিত্য এদের, তারপরে এরা গজল গাইতে আসেন। তুমি গজলের যে কোনো দিকপাল শিল্পীর নাম নাও, তুমি দেখবে তারা তাদের একটি গান, সেই গানের সুরটি তার নিজের করা, সেই গানটিকে, সেই একটি গানকে উনি যদি 200 বার গেয়েছেন, তাতে প্রত্যেকটাতে অন্তত একটি ভেরিয়েশন আছে। তুমি সমসাময়িক কালের যারা কম্পোজ করছেন, আমি সেই দিনই কোনো একটা মঞ্চের অনুষ্ঠান দেখছিলাম কবির সুমনের, খুব সাম্প্রতিক, হয়তো 2-3 বছর পুরনো হবে। তিনি তোমাকে চাই, যেটা তার একটা কি বলবো, মানে তার তার কবির সুমনের আইডেন্টিটি বা পুরো একটা জেনারেশনকে নাড়িয়ে দেওয়া গান, যে গানটা নর্চর হওয়ার কথা নয়, মানে আমরা ওই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে তাতে কোনো ধরনের মোচড় থাকা উচিত নয়। ঠিক যেভাবে উনি তোমাকে চাইটিকে আমাদের কাছে পৌঁছে দিয়েছিলেন, সেভাবে ওনার গাইবার কথা। সেখানে ওনার সাথে যারা মিউজিক অ্যারেঞ্জার্স ছিলেন, তাদের মধ্যে 2-4 জন ভয়েসও দিয়েছেন, এবং কবির সুমন নিজে সহ তারা তার মধ্যে ইম্প্রোভাইজ করলেন। আচ্ছা, সৃষ্টির কাজ সায়ন, তুমি নিজে একজন অত্যন্ত দক্ষ এবং অসম্ভব গুণী একজন নাট্য নির্দেশক। তুমি জানো যে তোমার একটি প্রোডাকশনকে তুমি লাগাতার 3 বার মঞ্চ করবে এবং তাতে সবকটা জিনিস একই থাকবে, সেটা কখনোই সম্ভব নয়। সেখানে রবীন্দ্রনাথের মতো মানে সৃষ্টির সীমাহীন সৃষ্টিশীলতার একজন মানুষ, সীমাহীন আধুনিকতার একজন মানুষ,
তিনি এটাই চাইবেন বা চাইতেন সেটা আমি ভাবি না। কাজে আমি মনে করি যে রবীন্দ্রনাথের গানে তার কথাকে কোনো বিকৃতি না করে, তার উচ্চারণে কোনো বিকৃতি না করে, তার সুরের কাঠামোকে কোনো বিকৃতি না এবং করে, ভাব। হ্যাঁ, এই এই বিষয়গুলোকে ঠিকঠাক রেখে, মানে একেবারেই কারেক্ট রেখে তার মধ্যে আমরা যা ইম্প্রোভাইজেশন করব তাতে আমার মনে হয় না রবীন্দ্রনাথের কোনো আপত্তি আছে। ঠিক। আচ্ছা বিধায়কদা, আপনি বলছিলেন কবি সুমনের গানের কথা, তোমাকে চাই। একটু আপনার গলায় তোমাকে চাই এক লাইন অন্তত শুনতে চাই। আহ, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই, বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই, নিঝুম অন্ধকারে তোমাকে চাই, দাবি দাওয়া চাহিদায় তোমাকে চাই, অকাল বোধনে আমি তোমাকে চাই। মানে এই গানটা গাইতে গাইতে বিক্ষোভে বিপ্লবেও আমরা তোমাকে চাই। তোমাকে চাই। গণসঙ্গীত, আমি ওই জন্য বললাম না যে গণসঙ্গীত আসলে আর তোমার, যদি আমি বলি যে ভূপেন হাজরিকার যেসব গণসঙ্গীত রয়েছে, কোনটা বেশি পছন্দের বা কোনটা তুমি গাইতে ভালোবাসো? আমার খুব এই গানটা যদিও আমি মানে অনেক ছোটবেলায় গিয়েছি, কিন্তু এই গানের বোধটা আমার পরিণত বয়সে এসছে। ওই গানটা তোমার, গান হোক বহু আস্থাহীনতার বিপরীতে এক গভীর আস্থার গান। এই সময় দাঁড়িয়ে আমার মনে হয় না এর চেয়ে জোরালো প্রতিবাদ, মানে আমরা যখন সবাই ব্যক্তির গণ্ডিতে আটকে যাচ্ছি তখন এই গানগুলো অনেক অনেক কিছু বলে। ভূপেন হাজরিকার শতবর্ষে তার যে কোনো গানের দুটো করলি। মোর গাঁয়ের সীমানায় পাহাড়ের ওপারে নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি, প্রতিধ্বনি শুনি, আমি প্রতিধ্বনি শুনি, কান পেতে শুনি, আমি বুঝিতে না পারি, চোখ মেলে দেখি আমি ধরিতে না পারি, হাজার পাহাড় আমি ডিঙোতে না পারি, নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি। বাহ! এবার আমরা আমাদের আলাপচারিতার একেবারে শেষ পর্বে চলে এসেছি। তুমি একজন শিল্পী, জুবিন গার্গ আমাদের ছেড়ে চলে গেছেন বড়কালে। এই মৃত্যুটাকে কিভাবে দেখবে, আর এই শিল্পীকে কিভাবে দেখছো এই মুহূর্তে? জুবিনকে নিয়ে না, মানে জুবিন গার্গ, আমি তার মৃত্যুতে স্বাভাবিকভাবে, মানে এত অপরিণত এবং অস্বাভাবিক মৃত্যু, সেটা তো প্রচন্ড ধাক্কা খেয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি মৃত্যুর পরে আরো অনেকের মতোই আমি জীবনকে মনে হয়েছে আমি একেবারে একটা সাংঘাতিক কিছু রত্নভাণ্ডার হঠাৎ করে আবিষ্কার করলে যেরকম হয় সেরকম হয়েছে। একটা মানুষ 52-53 বছর বয়সে 38,000-এর বেশি গান গেয়ে ফেলেছে, সেটা অবিশ্বাস্য। অবিশ্বাস্য। তার মানে ধরো 19-20 বছর বয়স থেকে ঠিক মতো ডকুমেন্টেশন হলে এটা 40 ছাড়াবে মনে হয়। হ্যাঁ, ওয়ার্ল্ড রেকর্ডে, মানে গিনিস বুকে ওর নাম আসার একদম। দ্বিতীয়ত, কিশোর কুমারের পরে সেই অর্থে ন্যাচারাল সিঙ্গার যাকে বলা যায়, আমরা জুবিনকেই পেয়েছি। আমি অত কিছু তোমাকে এখন বলছি, আসলে আমার নিজেকে খুব অভাগা মনে হয় যে এই মানুষটিকে মৃত্যুর পরে জানলাম আমি। জুবিনের গান আমি প্রচুর শুনেছি, মায়াবিনী, অনুরাধা, এগুলো শুনেছি, মায়া কেসে তুই, মায়া শুনেছি, প্রচুর গান শুনেছি। কিন্তু আমি যতটা শুনেছি তার বহুগুণ বেশি অসাধারণ সব গান জুবিন লিখেছেন, গেয়েছেন। এক্স্যাক্টলি। হ্যাঁ। এবং জুবিন গার্গকে না আমার এই গণসংঘে, আবার আমি যদি বলি, জুবিন গার্গ আসলে গণশিল্পী। গণশিল্পী তো অবশ্যই। মানে একটা মানুষ রীতিমতো, মানে এর থেকে বড় সেলিব্রিটি আসামে নেই। শুধু আসাম বললে ভুল, পুরো উত্তর পূর্বাঞ্চলে নেই। অথচ মানুষটি গুয়াহাটি মেডিকেল কলেজের ক্যান্টিনের পাশে গিয়ে দোকানে বসে, মানে ওই মেডিকেল কলেজের পাশে যে দোকানগুলো, সেখানে গিয়ে নিয়মিত, এটা যে লোক দেখানো না, একেবারে তোমার ক্যামেরা নিয়ে যাচ্ছেন উনি ভিডিও বানাবেন বলে তা নয়, কিন্তু উনি একেবারে স্বাভাবিকভাবে চলে যাচ্ছেন। সেখানের কোনো মানুষ, আমি এখন যে ভিডিওগুলো আসছে তুমি দেখবে যে এগুলো একেবারেই ওনার মানে বানানো কোনো, মানে মেকিং কিছু নয়, কিন্তু উনি শত শত মানুষের কাছে মিশেছেন। আমি কোনো একটি অনুষ্ঠানের পরে রাস্তায় ওই জায়গাতে, গুয়াহাটির বাইরে কোনো একটা জায়গাতে উনি সকালবেলা হাঁটছিলেন, সেখানে
একেবারে সাধারণ, দেখতে মনে হয়েছে হয়তো লোকটি অসুস্থ, কিছুটা মানসিক অসুস্থতা আছে। সেই মানুষটি তাকে রেকগনাইজ করেছে এবং তাকে ডেকে উনি বলছেন যে তুমি কিবা একটা গাই দিয়ে আসুন। এই মানুষটি চা বাগান অঞ্চলের, সে চা বাগানের যে অসমীয়া এবং চা বাগানের ভাষায় যে গানগুলো হয় সেরকম একটি গান সেই মানুষটি গাইলো, তার সঙ্গে জুবিন গার্গ গাইছেন তাকে ধরে। এবং এই যে ঘটনাগুলো সেটা কিন্তু উনি নিজে, মানে ভিডিওটা দেখলেই বোঝা যায় যে খুব আনপ্রফেশনাল হ্যান্ডে হয়তো কোনো গুণগ্রাহী করে নিয়েছেন, সেটা এখন ভাইরাল হচ্ছে। জুবিন গার্গের জীবদ্দশায় আমরা এই ভিডিওগুলো পাইনি। এবং শুধু এটা নয়, জুবিন গার্গের আমি সেদিন একটুকু ছোঁয়া লাগে একটুকু কথা শুনি জুবিন গার্গের গলায় শুনেছি। ওটা একটি বাংলা চ্যানেলের কোনো একটি রিয়েলিটি শোতে উনি গেছিলেন, তো সেখানে এই গানটি উনি গাইছেন। বিশ্বাস করো সায়ন, মানে কিশোর কুমার তো আমাদের সবার, মানে আমাদের কাছে ভগবান তুল্য। বিশ্বাস করে এই গানটি শুনে না আমি এটা বুঝে উঠতে পারিনি যে কোনটা বেশি ভালো। এত সুর কি করে মানুষটির গলায় এলো, এত এত লিরিক, এত তার গানের এক একটা কথা শুনবে। এই যে গানটি নিয়ে উনি বলছিলেন যে অনামিকা, অনামিকার তুমি ধুমুহার হতে মোর বহু দিনরে নাচন, তুমি এই 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 শব্দগুলোর জাস্ট বাংলাটা করি, ঝড়ের সাথে মোর বহুদিনের মানে নৃত্যের সঙ্গে, মানে ঝড় আমার বহুদিনের নৃত্য সঙ্গী। ভাবতে পারো একটা মানুষ তার জীবনকে নিয়ে, তার মানুষকে নিয়ে, তার সমাজকে নিয়ে কতটা ইনফাইনাইট মানে ইনভলভমেন্ট হলে পরে এই কথা বলতে পারে। এই মানুষটাকে সত্যি আমরা বড় অকালে হারিয়েছি। খুব মানে প্রতিদিন জুবিন গার্গকে নিয়ে যখনই, কারণ তার মৃত্যুর পরে একটা দিনও যায়নি যেদিন এই লোকটিকে নিয়ে কিছু ভাবিনি বা শুনিনি। এই মানুষটিকে নিয়ে ভাবতে গিয়ে আমি ঠিক কুল পাচ্ছি না কোথায় শেষ হবে। আমাদের সময়ের অন্যতম আইকন। এটা নিয়ে আমি শুধু অসমীয়া বা আসামের বলছি না, বা উত্তর পূর্বাঞ্চলের বলছি না, আমি মনে করি সারা ভারতবর্ষের অন্যতম আইকন। মানে একটা সৃষ্টিশীল, একেবারে 16 আনা সৃষ্টিশীল, খাঁটি এবং এত সুরেলা একজন শিল্পী আমরা বোধহয় পাইনি। ভূপেন হাজরিকার জন্ম শতবর্ষ, সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ, এবং এই দুই সঙ্গীত কি বলবো মহীরুহর যখন জন্ম শতবর্ষ, তখন আমরা হারালাম জুবিন গার্গকে। সেটা কাকতালীয় কিনা জানি না, কিন্তু এই সালটি অর্থাৎ 2025 সালটি বাংলা গানের ইতিহাসে একটা উল্লেখযোগ্য সাল হিসেবেই থেকে গেল। ধন্যবাদ বিধায়কদা, তোমার সঙ্গে ধন্যবাদ আলাপচারিতায় আমরা সমৃদ্ধ হলাম। এনকেটিভি বাংলার অনেক দর্শক আজকের এই সাক্ষাৎকার নিশ্চয়ই দেখলেন। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকেন।